শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আমি তোমাদের সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আমার আজকের আলোচনার বিষয়বস্তু দশম অধ্যায়ের আর্থিক অবস্থার বিবরণী নির্ণয়ের যে সূত্র, আজকে সেই সূত্র নিয়ে আমরা আলোচনা করব। এই সূত্র যদি আমরা ভালো করে বুঝতে পারি তাহলে অবশ্যই যখন আমরা আর্থিক অবস্থার বিবরণীর সমাধান করব, আমরা খুব সহজেই সেটি সমাধান করতে পারবো। শিক্ষার্থীরা, আরেকটি তথ্য তোমাদেরকে দিতে চাই। আমি এতদিন নবম দশম শ্রেণীর হিসাব বিজ্ঞানের 12তম অধ্যায়ের অঙ্ক, সেই অঙ্কের সমাধান নিয়ে আমি কাজ করেছি। তবে আমি সেই অধ্যায়টি সমাপ্ত করলাম। আজকে আবারও দশম অধ্যায় নিয়ে আমি আলোচনা শুরু করব। শিক্ষার্থীরা, এখানে দেখতে পাচ্ছ এটা নমুনা ছক দেয়া আছে। তো নমুনা ছকে আমাকে সর্বপ্রথম সম্পত্তির কাজ করতে হবে। এখন সম্পত্তির মধ্যে এখানে 4টা ক্যাটাগরি কাজ করতে হবে। 4টা ক্যাটাগরির মধ্যে প্রথম যেটা সম্পদ সেটা হলো স্থায়ী সম্পদ। এখন স্থায়ী সম্পদের কিছু নমুনা বা কিছু নাম এখানে অন্তর্ভুক্ত করা হয়েছে। তবে এর বাইরেও কিন্তু আরো স্থায়ী সম্পত্তি আছে। এক কথা, স্থায়ী সম্পত্তির কাজ আমাদেরকে এখানে অন্তর্ভুক্ত করতে হবে। এখন স্থায়ী সম্পত্তিটা কি? স্থায়ী সম্পত্তি হলো দীর্ঘদিন ব্যবহারের উদ্দেশ্যে প্রতিষ্ঠান যে সম্পত্তি ক্রয় করে, এটাকে বলা হয় স্থায়ী সম্পত্তি। এখানে আসবাবপত্র দেয়া আছে, দেখতে পাচ্ছ। আসবাবপত্র থেকে এখানে পুঞ্জীবিত অবস্থাটা বিয়োগ দিতে হবে। আমি পুঞ্জীবিত অবস্থাটা নিয়ে একটু পরে কথা বলি। আসবাবপত্র, ভূমি ও দালান কোঠা, কলকবজা যন্ত্রপাতি, মেশিন, ডেলিভারি ভ্যান, সুনাম, প্যাটেন্ট, ট্রেডমার্ক, কপিরাইট বা গ্রন্থস্বত্ব। এখন এর বাইরেও স্থায়ী সম্পত্তি থাকতে পারে, যেমন অফিস সরঞ্জাম আছে এখানে, তারপরে পিকআপ ভ্যান আছে, মোবাইল ফোন, এসি। এসি যদি এটা অফিস সরঞ্জামের মধ্যে কিন্তু পড়ে যায়। যে সম্পত্তি আমরা ক্রয় করি না কেন, এখানে স্থায়ী সম্পত্তির মধ্যে আমাদেরকে অন্তর্ভুক্ত করতে হবে। এখন এই স্থায়ী সম্পত্তি থেকে দেখতে পাচ্ছ আসবাবপত্র, ভূমি ও দালান কোঠা, কলকবজা ও যন্ত্রপাতি, মেশিন, ডেলিভারি ভ্যান, এই সম্পত্তি থেকে আমাকে পুঞ্জীবিত অবচয় অথবা অবচয় সঞ্চিতি বাদ দিয়ে কিন্তু দেখানো হয়েছে। এখন এই পুঞ্জীবিত অবচয় অথবা অবচয় সঞ্চিতি আমরা এখানে যে নামেই অন্তর্ভুক্ত করি না কেন, এটা সমন্বয় কিন্তু বের করতে বলবে। সমন্বয় বের করতে বলবে যে আসবাবপত্রের পরে 5% অবচয় বের করো বা ধার্য করো। ভূমি ও দালান কোঠার উপর 10% বা 5% অবচয় ধার্য করো। এরকম যদি সমন্বয় আমাকে অবচয় বের করতে বলে, এই সমন্বয় অবচয়ের কাজ হলো দুইটা। একটা কাজ হলো সেই অবচয় টাকাটাকে পরিচালন ব্যয় অন্তর্ভুক্ত করা, এবং দ্বিতীয় কাজটি হলো এই স্থায়ী সম্পত্তি থেকে বাদ দিয়ে দেখানো। আরেকটি ব্যাপার হলো, অনেক সময় রেয়ামিলের মধ্যে পুঞ্জীবিত অবচয় বা অবচয় সঞ্চিতি নামেও টাকাটি ক্রেডিট দিকে থাকতে পারে। তো যে সম্পত্তির পুঞ্জীবিত অবচয় বা অবচয় সঞ্চিতি নাম দিয়ে টাকাটি ক্রেডিট দিকে দেওয়া থাকবে রেয়ামিলে, সেই অবচয়টাও আমরা সেই স্থায়ী সম্পত্তি থেকে অবশ্যই বাদ দিয়ে দেখাবো। যদি কোনো স্থায়ী সম্পত্তির অবচয় না থাকে, তাহলে সেই ক্ষেত্রে সরাসরি ওই সম্পত্তিটাকে আমরা এই যে দ্বিতীয় ঘরে দেখাবো। আর যদি পুঞ্জীবিত অবস্থায় বা অবচয় সঞ্চিতি থাকে, অবশ্যই সেটা আমরা প্রথম ঘরে বিয়োগ দেওয়ার পরে তারপর সেটা দ্বিতীয় ঘরে অন্তর্ভুক্ত করব। আবার দেখতে পাচ্ছ সুনাম, প্যাটেন্ট, ট্রেডমার্ক, কপিরাইট বা গ্রন্থস্বত্ব, এই জাতীয় সম্পত্তির এর বাইরে আছে ইজারা সম্পত্তি আছে। এই জাতীয় সম্পত্তির অবলোপন বের করতে বলে। যদি সমন্বয় কখনো অবলোপন বের করতে বলে, তাহলে সেই অবলোপনের টাকাটা একবার পরিচালন ব্যয়ের মধ্যে আসবে, আর একবার এই স্থায়ী সম্পত্তি থেকে আমাকে সেই অবলোপনের টাকাটা বাদ দিয়ে তারপর দ্বিতীয় ঘরে আমাকে অন্তর্ভুক্ত করতে হবে। এটার বাইরেও স্থায়ী সম্পত্তির সাথে আরো কাজ থাকতে পারে, তবে নবম দশম যে শ্রেণী, আসলে এর বাইরে কিন্তু কোনো কাজ তেমন দেয়া থাকে না। এর বাইরে কাজ থাকতে পারে, সমন্বয় বললো যে, যেমন আসবাবপত্র এখানে র্যামিলে দেয়া আছে, সমন্বয় বললো যে আসবাবপত্র ক্রয় এত টাকা, যেটা অন্তর্ভুক্ত হয়নি। এরকম কাজ আসলে কোনো কোনো অঙ্কে থাকতে পারে। তবে এরকম কাজ থাকলে আসলে, যদি থাকে, তাহলে তোমাদের স্কুলের শিক্ষক বা আমাকে যদি তোমার মেসেজ দাও যে এই যত লেনদেনগুলোর সমাধানটা আমরা কি করে করব, তাহলে অবশ্যই আমি আরেকটি ভিডিওতে সেটা সমাধান দেখানোর চেষ্টা করব।
শিক্ষার্থীরা, স্থায়ী সম্পত্তির পরে আমাকে দ্বিতীয় যে সম্পত্তির কাজটা করতে হবে দীর্ঘমেয়াদী বিনিয়োগ। দীর্ঘমেয়াদী বিনিয়োগ কিন্তু প্রতিটা অঙ্কে কিন্তু দেওয়া থাকে না, তবে দীর্ঘমেয়াদী বিনিয়োগের থাকলে সেটা অবশ্যই এখানে অন্তর্ভুক্ত করতে হবে। সাধারণত 3টা বিষয় থাকে নবম দশম যে শ্রেণী, সেক্ষেত্রে বিনিয়োগ থাকতে পারে সরাসরি রেয়ামেলে, সঞ্চয়পত্র থাকতে পারে বা প্রদত্ত ঋণ থাকতে পারে। এই 3টাই সাধারণত 9-10 কেন্দ্রিক হিসাব বিজ্ঞানে দেওয়া থাকে। এই 3টা লেনদেনের যে কোনো একটা লেনদেনের টাকা রেয়ামেলে দেওয়া থাকলে সরাসরি সেই বিনিয়োগের টাকা বা সঞ্চয়পত্রের টাকা বা প্রদত্ত ঋণের টাকাটাই লিখে সেই সরাসরি আমাকে তৃতীয় ঘরে অন্তর্ভুক্ত করতে হবে। একটাই থাকবে সাধারণত। অনেক সময় কোনো কোনো অঙ্কে হয়তো টেস্ট পেপার যখন আমরা সমাধান করতে যাব বা সহায়ক যে বই আছে বা গাইডগুলো আছে, সেক্ষেত্রে কোনো কোনো অঙ্কে পাওয়া যেতে পারে একাধিক বিনিয়োগ থাকে। যদি থাকে তাহলে আমরা যেমন কোনো কোনো অঙ্কে বিনিয়োগ থাকতে পারে, সঞ্চয়পত্র থাকতে পারে, তাহলে আমরা দুইটাই এখানে দীর্ঘমেয়াদী বিনিয়োগের মধ্যে অন্তর্ভুক্ত করব। শিক্ষার্থীরা, এখানে চলতি বা স্বল্পমেয়াদী সম্পদ যে কোনো একটা নাম এখানে আমরা লিখব। এখন এই চলতি সম্পদের মধ্যে অনেকগুলো সম্পদ তোমরা দেখতে পাচ্ছ, তবে আমি এখানে প্রতিটা সম্পদের সাথে কিন্তু সমন্বয় কাজ থাকতে পারে। এখন কোন কি কাজ থাকবে সেটা তো আসলে এখানে বলা যায় না, তবে সেই কাজটি থাকলে আমাদেরকে ওই সমাধান যেটা হবে সেই সঠিক সমাধানটা করতে হবে। কিন্তু যেহেতু কাজটা আমি এখন নির্দিষ্ট করে বলতে পারবো না, এই জন্য শুধু দিনাদার বাদে আর প্রতিটা সম্পত্তির টাকা দ্বিতীয় করে এখানে দেখানো হয়েছে। যেমন হাতে নগদ দেখতে পাচ্ছ, ব্যাংক জমা, এখানে প্রাপ্য হিসাব বা দেনাদার, শুধু এটার সাথে যে কাজগুলো জড়িত আমি সেই কাজটা এখানে অন্তর্ভুক্ত করছি। এখানে যেমন দেনাদার বা প্রাপ্য হিসাবের সাথে কিছু যোগ বিয়োগ করতে হবে। এখন সেই যোগ বিয়োগগুলো কি কি? সমন্বয় যদি ধারে বিক্রয় থাকে, যেটাকে আমরা বলি অলিখিত ধারে বিক্রয়, এই অলিখিত ধারে বিক্রয় একটা কাজ করতে হবে, বিক্রয়ের সাথে আমাকে যোগ করতে হবে, এবং দ্বিতীয় যে কাজ সেটা প্রাপ্য হিসাব বা দেনাদার, এটার সাথে আমাকে এটা ধারে বিক্রয় অলিখিত যোগ করতে হবে। এরপর সমন্বয় বিক্রয় ফেরত থাকতে পারে। এই সমন্বয় বিক্রয় ফেরত যদি থাকে তাহলে একবার বিক্রয় থেকে বাদ দিতে হবে। দ্বিতীয় কাজটা হলো যে দেনাদার, এখান থেকে ওই অলিখিত বিক্রয় ফেরতটি আমাকে বাদ দিতে হবে। তো অবশ্যই মনে রাখতে হবে, রেয়ামিলে যে বিক্রয় ফেরত দেয়া থাকে এইটা কিন্তু আমি কখনোই দ্বিতীয়বার কোনো কাজ করতে পারবো না, কারণ রেয়ামিলে যে লেনদেন থাকবে তার কাজ হবে একবার, আর সমন্বয় যে লেনদেন থাকবে সেই সমন্বয় লেনদেনের কাজ হবে একাধিকবার, 2বার 3বার এমনকি 4বারও সেটা কাজ করতে হতে পারে। এই সমন্বয় বিক্রয় ফেরত আমাকে বিক্রয় থেকে বাদ দিতে হবে, আর একবার দেনাদার থেকে বাদ দিতে হবে। এরপরে সমন্বয়ে নতুন কুরিন থাকে, এই নতুন কুরিন একবার পরিচালন ব্যয়, এটা কাজ আমাকে দেখাতে হবে যে আমি এই অঙ্ক সংক্রান্ত যখন আমি নিট মুনাফা বের করেছিলাম তখন কিন্তু কুরিনের কাজটা কিন্তু তোমাদের দেখানো হয়েছিল, ওই নতুন কুরিনটা এখান থেকে বাদ দিতে হবে। এরপরে নতুন কুরিন সঞ্চিতি, নতুন কুরিন সঞ্চিতির সমন্বয় বের থাকে, এটা বের করতে বলে 5%, 7%, 10%, যাই হোক যে টাকায় বের করবো সেটা আমাকে আবারও দেনাদার থেকে বাদ দিতে হবে। এবং সর্বশেষ দেনাদারের বাটা সঞ্চিতি, এটা কিন্তু সমন্বয় বের করতে বলে, এটা একবার পরিচালন ব্যয়ের মধ্যে আসবে আর একবার এখান থেকে দেনাদার থেকে বাদ দিয়ে দেখাতে হবে। তবে এতগুলো কাজ কখনো রেয়ামিলের সাথে এই দুঃখিত দেনাদারের সাথে একসাথে এতগুলো কাজ কখনো দেয়া থাকে না, 1টা 2টা 3টা কাজ দেয়া থাকতে পারে। যাই হোক আমাকে এইভাবে সিরিয়ালি কাজটা করতে হবে। এরপরে প্রাপ্য বিল বা প্রাপ্য নোট, এই প্রাপ্য বিল বা প্রাপ্য নোট এটা চলতি সম্পদ, এটা আমাকে দেখাতে হবে। খরচ অগ্রিম, যাবতীয় খরচ অগ্রিম। এখন এই খরচ অগ্রিমের টাকা রেয়ামিলে দেওয়া থাকতে পারে সরাসরি, অনেক সময় সমন্বয় দেওয়া থাকতে পারে, অনেক সময় বের করতে বলে। তো খরচ অগ্রিম যেখানে থাকুক না কেন এটা অবশ্যই আমাকে চলতি সম্পত্তির মধ্যে দেখাতে হবে। আয় বকেয়া সমূহ, আয় বকেয়া সমূহ অনেক সময় বের করতে বলে, অনেক সময় রেয়ামিলও দেওয়া থাকতে পারে। যেমন যে আমরা এটা উদাহরণ দিই যে বিনিয়োগ, অনেক সময় বিনিয়োগের সুদ বের করতে বলে। এখন এই বিনিয়োগের সুদের টাকাটা একবার আসবে অন্যান্য আয়ের মধ্যে। তোমাদের কিন্তু এটা তথ্য দিয়েছিলাম নিট মুনাফা বের করার সময়, টাকা ডেবিট দিকে থাকলে সুদ যাবে ক্রেডিট দিকে, মানে অন্যান্য আয়। এখন বিনিয়োগের পরে সুদ বের করতে বলছে, সেই সুদ যাবে ক্রেডিট দিকে মানে অন্যান্য আয়। কিন্তু অ্যাকচুয়ালি বা প্রকৃত অর্থে ওই সুদটা কিন্তু এখনো পাওয়া যায় নাই, ওই টাকাকে বকেয়া ধরতে হবে, কিন্তু নিশ্চিত পাওয়া যাবে বিধায় এটাকে আমরা অবশ্যই আয় হিসেবে দেখাবো। ওই টাকা যেহেতু এখনো পাওয়া যায় নাই, তাহলে ওই বিনিয়োগের সুদটাকে আমাকে বকেয়া ধরতে হবে, তাহলে আয় বকেয়া কি হবে? সম্পদ। এই জন্য শুধু বিনিয়োগের সুদ না, বিনিয়োগের সুদ, সঞ্চয়পত্রের সুদ, প্রদত্ত ঋণের সুদ, এরকম আরো আয় বকেয়া থাকতে পারে। যাবতীয় আয় বকেয়া আমাকে এই চলতি সম্পদে অন্তর্ভুক্ত করতে হবে। এরপরে সমাপনী মজুত পণ্য। এখন এই চলতি সম্পদের যে লেনদেনগুলো অন্তর্ভুক্ত হলো, এটার সাথে সমন্বয় যদি থাকে
তাহলে সেই নিয়ম অনুযায়ী আমাকে যোগ বের করতে হবে। শিক্ষার্থীরা, এরপরে অলিক সম্পদ বা অন্যান্য ব্যয় লিখতে পারি, বা এখানে দ্বিবিধ ব্যয় লিখতে পারি। এখানে দুটি লেনদেন লেখার কারণ কি হলো, যে এই দুটো লেনদেনই 9-10 সব থেকে বেশি আসে। যেমন বিলম্বিত বিজ্ঞাপন, সরাসরি র্যামিলে বিলম্বিত বিজ্ঞাপন দেওয়া থাকতে পারে। আবার সমন্বয় বের করতে বলতে পারে, তো সমন্বয় যদি বের করতে বলে, তো সেই বিলম্বিত বিজ্ঞাপনের অংশটি আমরা এখানে দেখাবো, আর হলো প্রাথমিক খরচাবলী। এখন এর বাইরে থাকতে পারে যেমন তোমার ব্যবসায় স্থানান্তর ব্যয়, নতুন পণ্যের গবেষণা ব্যয়, এরকম লেনদেন আমাদের র্যামিলে থাকতে পারে। থাকলে অবশ্যই সেটা অন্তর্ভুক্ত করতে হবে। শিক্ষিতরা, এই হলো আমাদের আর্থিক অবস্থার বিবরণী, সম্পত্তির কাজ। এইভাবে আমাদের সম্পত্তিগুলো ধারাবাহিকভাবে আমাদের সমাধান করতে হবে। তবে অনেক সময় দেখা যায় কি, স্থায়ী সম্পত্তির পরে দীর্ঘমেয়াদী বিনিয়োগ থাকে র্যামিলে, দীর্ঘমেয়াদী বিনিয়োগের টাকা নাও দেওয়া থাকতে পারে। তখন আমরা পরবর্তী সিরিয়াল চলতি সম্পদ, তখন সিরিয়াল অনুযায়ী আমরা চলতি সম্পত্তির কাজ করব। এইভাবেই যদি সিরিয়ালটা মেনটেন করে আমরা অঙ্কটি সমাধান করতে পারি, তাহলে খুব সহজে আমরা সমাধান করতে পারবো। তবে এর জন্য এই সূত্রগুলো তোমাদেরকে বারবার দেখতে হবে, তাহলে তোমরা সহজেই এই সম্পত্তির কাজটা সহজে সমাধান করতে পারবে। শিক্ষার্থীরা, এবার মালিকানা সত্ত্ব ও দায়সমূহ, এটার মধ্যে কোন কোন লেনদেন অন্তর্ভুক্ত হবে সেটা সম্পর্কে আমরা আলোচনা করব। সর্বপ্রথম সমাপনী মালিকানা সত্ত্ব। আমরা ইচ্ছা করলে এইখানেও মালিকানা সত্ত্বের কাজটি করতে পারি, অথবা আর্থিক অবস্থার বিবরণী এই কাজটি করার পূর্বে আমরা আলাদা করে মালিকানা সত্ত্ব বের করতে পারি। এখন যদি আমরা আলাদা করে মালিকানা সত্ত্ব বের করি, তাহলে সেটার উদ্বৃত্তের যে টাকাটা, সেই টাকাটি আমরা সরাসরি তৃতীয় ঘরে দেখাবো। তার পরবর্তী যে কাজটি দীর্ঘমেয়াদী দায়, দীর্ঘমেয়াদী দায়ের মধ্যে আসবে ঋণ, বন্ধকি ঋণ, ঋণপত্র বা ব্যাংক ঋণ। এটা আমার একটি লেনদেনই থাকে বেশিরভাগ ক্ষেত্রে, যেটাই থাকুক না কেন সেটা সরাসরি আমাকে তৃতীয় ঘরে দেখাতে হবে। তারপরে চলতি বা স্বল্পমেয়াদী দায়, আবারও বলি এটার সাথে কিন্তু কাজ থাকতে পারে, সমন্বয় কাজ থাকতে পারে। সেই কাজগুলো সমন্বয় যেরকম দেওয়া থাকবে আমাকে ওইভাবে কিন্তু সমাধান করতে হবে। তো পাওনাদার বা প্রদয় হিসাব, এটার সাথে থাকতে পারে অলিখিত ধারে ক্রয় থাকতে পারে সমন্বয়, তাহলে যোগ করব। তারপরে সমন্বয় অলিখিত ক্রয় ফেরত বা বহির ফেরত থাকতে পারে, এখান থেকে বাদ দিব। সমন্বয় পাওনাদারের বাটা সঞ্চিতি বের করতে বলতে পারে, সেটা একবার অন্যান্য আয়ের মধ্যে আসবে, এবং আরেকবার এই পাওনাদার এখান থেকে বাদ দিতে হবে। তারপরে প্রদেয় বিল বা প্রদেয় নোট, ব্যাংক জমাতিরিক্ত, যত প্রকার খরচ বকেয়া আছে। এখন খরচ বকেয়া হলো দায়, এটা চলতি দায়ের মধ্যে আসবে। খরচ অগ্রিম হলে সম্পদ, এটা চলতি সম্পদের মধ্যে আসবে। আবার আয় বকেয়া হলে সম্পদ, এটা চলতি সম্পদের মধ্যে আসবে। এবং আয় অগ্রিম হলে দায়, এটা আমাদের চলতি দায়ের মধ্যে আসবে। এখন এই কাজ যদি থাকে, তাহলে আমরা প্রথম ঘরে সে কাজগুলো করে তারপর দ্বিতীয় ঘরে টাকাটি দেখাবো। আর যদি কোনো কাজ না থাকে, তাহলে সরাসরি আমাদের এখানে দ্বিতীয় ঘরে টাকা দেখে একটা পর্যায়ে যোগফলটা আমাকে তৃতীয় ঘরে দেখাতে হবে। এইভাবে শিক্ষার্থীরা আমাকে সম্পত্তি এবং দায়ের কাজটি করতে হবে। এখন এই অঙ্কটি কিন্তু পরিপূর্ণ 20টা মার্ক থাকবে, একটা অঙ্ক দেওয়া থাকবে, আগের মধ্যে কিন্তু 2টা সৃজনশীল কিন্তু থাকবে না। এখন দেখা যায় কি, যদি অঙ্ক দুই দিক মিলে যায় তাহলে তো ভালো কথা। যদি কখনো অঙ্কটি না মিলে, তখন তোমরা পরীক্ষা দিবে, যদি দেখো এই আর্থিক অবস্থার বিবরণী করার পর সম্পত্তি এবং দায়ের টাকার মধ্যে গরমিল তৈরি হয়েছে, ঘাবড়ানোর কোনো প্রয়োজন নাই। হয়তো কোথাও ভুল হয়েছে বা ভুল নাও কিন্তু হতে পারে। তোমরা তখন যে কাজটি করবে, ওই প্রশ্নের যে র্যামিলটা আছে, ওই র্যামিলটাকে যোগ করবে, যে আমার প্রশ্নের র্যামিলের ডেবিট এবং ক্রেডিট এই দুইটা দিক সমান আছে কিনা। যদি প্রশ্নের র্যামিলের ডেবিট এবং ক্রেডিট দিক টাকা সমান আসে, তাহলে মনে করতে হবে তোমার অঙ্কের মধ্যে কোথাও ভুল আছে, সেই ভুলটা দ্রুত তোমাকে খুঁজে বের করতে হবে। আবার যদি দেখতে পাও র্যামিলে ডেবিট আর ক্রেডিট দুই দিকে সমান হয় নাই, যেমন ডেবিট দিক আছে 4 লক্ষ টাকা, আর ক্রেডিট দিক আছে 3,90,000 টাকা, তাহলে ক্রেডিট দিকে 10,000 টাকা কম, তখন দায় এবং মালিকানা সত্ত্বের পাশে তোমার ওই যে ঘাটতি 10,000 টাকা, এইখানেও অনিশ্চিত হিসাব ওই 10,000 টাকা কিন্তু আসবে। একটা টাকা কম বা বেশি যদি আসে, তাহলেও সেই ক্ষেত্রে মনে করতে হবে তোমার অঙ্কে ভুল আছে। আবার মনে করো ক্রেডিট দিকে 4 লক্ষ টাকা আছে, ডেবিট দিকে 3,90,000 টাকা আছে, তার মানে ডেবিট দিকে ঘাটতি কত, 10,000 টাকা ঘাটতি। তাহলে সম্পত্তির পাশেও আমাকে ওই অনিশ্চিত হিসাব 10,000 টাকা দেখাতে হবে। এখন তোমার ক্যালকুলেশনে বের হলো 11,000 টাকা, মানে 10,000 টাকার বেশি
বা 10,000 টাকা কম, তাহলেও মনে করতে হবে তোমার অঙ্কের মধ্যে কোথাও সমস্যা আছে, সেটা দ্রুত সমাধান করে এই অনিশ্চিত হিসাবটা তোমাকে ওই র্যামিরের যে ঘাটতি আছে সেই ঘাটতির সাথে তোমাকে অবশ্যই মিলাতে হবে। শিক্ষার্থীরা আসলে আমাদের এর বাইরে কিন্তু অনেক লেনদেন থাকতে পারে, তবে সাধারণত যে লেনদেনগুলো আসে সমস্ত লেনদেন এখানে দেখানো হয়েছে। আর এর বাইরে থেকে যদি আসে তাহলে তোমরা শিক্ষকের সাথে যোগাযোগ করে বা আমাকে নক দিলে আমরা সেই বিষয়টি সমাধান দেখানোর চেষ্টা করব। শিক্ষার্থীরা আশা করি তোমরা ব্যাপারটি বুঝতে পেরেছো। আজকে তোমাদের সামনে এ পর্যন্তই। ইনশাল্লাহ আগামীতে তোমাদের সামনে নতুন ভিডিও নিয়ে আমি হাজির হব। সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।